স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তাসনুফা মোহনা। দর্শক, আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা দেশের ব্যবসা বাণিজ্য, এর সম্ভাবনা এবং সাফল্য নিয়ে কথা বলে থাকি। আমরা আলোচনা করি দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। এছাড়া প্রতি পর্বেই আমরা আমন্ত্রণ জানাই একজন অতিথিকে। সম্ভাবনাময় দেশ বাংলাদেশ, সম্ভাবনার পাশাপাশি আছে কিছু সীমাবদ্ধতাও। পাহাড়সম চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে দেশের সামগ্রিক অর্থনীতি। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ সহ নানামুখী চাপে খুঁড়িয়ে চলা অর্থনীতিতে নতুন সরকার উত্তরণের উপায় খুঁজছে। এমনই পরিস্থিতিতে কি করণীয়, আমাদের কি করা যেতে পারে, এসব বিষয় নিয়ে আজকের আলোচনা। আমাদের আজকের বিষয় অর্থনৈতিক মুক্তি এবং আমাদের করণীয়। আর এই বিষয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফরেনসিক অ্যাকাউন্টেন্ট ডক্টর মোস্তফা সাজ্জাদ হাসান, FCA। দেরি না করে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। স্বাগত আপনাকে ডক্টর সাজ্জাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ডক্টর সাজ্জাদ, আপনি পেশায় একজন চার্টার্ড এবং ফরেনসিক অ্যাকাউন্টেন্ট। আর্থিক তদন্ত এবং অপরাধ বিষয়ে আপনি PhD করেছেন। বর্তমান সময়ে যে পরিবর্তিত অর্থনীতি এবং যে সামাজিক সংস্কার, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই আজকে আপনার সাথে। যে পরিবর্তনের কথাগুলো বলছিলাম, প্রথমেই যে পরিবর্তনটির কথা আপনার কাছ থেকে খোলাসা করে জানতে চাইব, অর্থনীতি সংস্কারের ক্ষেত্রে এই মুহূর্তে কি কি উল্লেখযোগ্য পরিবর্তন আপনি দেখছেন বর্তমান সরকারের প্রায় 1.5 মাস মেয়াদে? উল্লেখযোগ্য পরিবর্তনের কথা যদি বলি, ও পরিবর্তনটা দেখার মতো সময় 1.5 মাস আসলে এটা কোনো পর্যাপ্ত সময় নয়। পরিবর্তন একটা বিশাল ব্যাপার। এখানে আসলে এই সময়ে পরিবর্তন যদি আমরা আশা করি, সেটাও আসলে একটু বেশি আশা করাই হয়ে যাবে। তবে একটা কথা, যদিও আমি রাজনৈতিক বিশ্লেষক নই, আমি আর্থিক অপরাধ এবং ফরেনসিক অ্যাকাউন্টিং বিষয়ে আমার পড়াশোনা, তবে একটা কথা বলতেই হয়, আমাদের স্বাধীনতার পর থেকে 1971 থেকে আজকে পর্যন্ত আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার রক্ষা করার জন্য বা স্বাধীনতার সুফল জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যে নেতৃত্বটা দরকার, সেটা কিন্তু আমরা আজ অবধি পাইনি। কারণ সমস্ত নেতৃত্বগুলি কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সেইটার যেই কুফলটা, সেটা আমরা যারা জনগণ আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা একটি সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছি, আমরা বারবার কিন্তু আশাহত হয়েছি। তো সেই কারণে আমি বলবো যে নেতৃত্বের সংকটের যে একটা দীর্ঘ সময়ের ইতিহাস, সেটাকে খুব অল্প সময়ে বলা যাবে না যেটা পরিবর্তন করা যাবে বা এই পরিবর্তনের মধ্যে দিয়ে সুফল আসবে। সেটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, আর একটু দেখতে চাই আমরা আসলে কি হয়। অর্থনৈতিক খাতে কাঙ্ক্ষিত যে সংস্কার, যে সংস্কারের কথা আমরা বলছি, যেটি আপনি বলছিলেন যে আমরা এখনো পাইনি কিন্তু পাবার প্রত্যাশা করছি, সেইটি পাবার জন্য বর্তমান সরকার কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? আসলে দেখেন, আমাদের যেই দেশের যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু অধিকাংশ এটা একটা রাজনৈতিক কাঠামো। সেখানে অরাজনৈতিক জায়গা থেকে একটা বড় ধরনের সংস্কার করা, এটা কিন্তু কিছু অনেকটা কঠিন এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অসম্ভব। কারণ আমাদের যে আমলাতন্ত্রের সাথে যে সরকার মিলেমিশে যেই একটা কাঠামো, সরকার কাঠামো, সেটাতে হঠাৎ করে যদি একটা অরাজনৈতিক সরকার আসেন এবং সেখানে যদি বড় ধরনের কোনো সংস্কারের পরিকল্পনা করেন এবং সেটা যে উদ্যোগ গ্রহণ করেন, সেটা কিন্তু আসলে একটা বড় ধরনের উদ্যোগ এবং এর জন্য দুটা জিনিস বিশেষ করে প্রয়োজন। একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, একটা হলো আইনগত কাঠামো। এই দুইটা কাঠামোর যে পরিবর্তন, দুইটা কাঠামোর যে সংস্কার, এইটা করার জন্য আসলে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের আন্তরিকতা, সাহস এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটা হলো মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন। কারণ দীর্ঘমেয়াদী সময়টাও জরুরি। তা তো অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা, আমরা যারা এই টোটাল সিস্টেমের স্টেক হোল্ডার, অংশীজন যারা আমরা কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা না হলে কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত যে সংস্কারের কথা বলছি, সেটা কিন্তু পাবো না। কারণ এই যে সংস্কার, এই যে আমরা বলছি যে এখানে দুর্নীতি থাকবে না, এখানে সুশাসন থাকবে, জবাবদিহিতা থাকবে, তাতে দেখতে হবে যে আমি যে আমার জায়গায় আছি, আসলে আমি কেমন করে নিজেকে পরিবর্তন করেছি। সেটা অনেক কঠিন। কারণ আমি হয়তো আইনকে চাপিয়ে দিতে পারি, কোনো একটা কাঠামোকে চাপিয়ে দিতে পারি, কিন্তু আমার মনস্তাত্ত্বিক দিকটা পরিবর্তন হবে কিনা, সেটা কিন্তু কেউ আমাকে চাপিয়ে দিতে পারবে না। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে আজকাল ফরেনসিক অডিটের কথা বেশ শোনা যাচ্ছে। এই বিষয়ে আপনি একজন স্পেশালিস্ট এবং পেশাগতভাবে ফরেনসিক অডিট করেন। সেই ক্ষেত্রে ফরেনসিক অডিট বিষয়টি কি এবং এটি কিভাবে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়তা করে, যদি একটু ভেঙে চুরে খোলাসা করে সাধারণ মানুষের জন্য বলতেন। প্রথমে একটু বলে রাখি যে ফরেনসিক শব্দের অর্থ হলো আদালত সম্পর্কিত, অর্থাৎ যে বিষয়গুলো কোনো না কোনোভাবে জুরিসডিকশন প্রসেসের মধ্যে যাবে, সেটাকেই ফরেনসিক বলা হয়। যেমন আমরা ফরেনসিক মেডিকেলে জানি যে কোনো একটা মানুষ মারা গেলে বা কোনো অপমৃত্যু হলে আমরা ফরেনসিক হয়, সেটা শুনি। ফরেনসিক অ্যাকাউন্টিংয়ের বিষয়টা আসলে অনেকটা
ওইটার কাছাকাছি। যেমন কোনো একটা আর্থিক অপরাধ হলো, সেই অপরাধটাকে তদন্ত করা এবং সেই তদন্তের যেই এভিডেন্সগুলো আসবে সেই এভিডেন্সগুলো কোর্টের কাছে অ্যাকসেপ্টেবল হওয়া। মানে বিষয়টা এমন যে আমরা যখন অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজে বা অ্যাকাউন্টিং দৃষ্টিভঙ্গি থেকে বা ফাইন্যান্সিয়াল দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছু দেখি সেটা এক জিনিস, কিন্তু এটাকে আদালতের কাছে এটাকে গ্রহণযোগ্য করা বা এটাকে একটা সর্বোপরি বিচার কাঠামোর মধ্যে আনা এবং এই যে এভিডেন্সগুলো সেই এভিডেন্সগুলো যাতে সত্যিকার অর্থে একটা ন্যায়পরায়ণতা তৈরি করতে পারে, একটা সুন্দর একটা বিষয়ে বিচার হতে পারে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে, সেই জায়গাটায় কাজ করাই কিন্তু ফরেনসিক অ্যাকাউন্টিংয়ের একটা বিশেষ বিষয়। তো এখন এই বিষয়টা কিন্তু টোটালি আলাদা, এবং যদিও এটাকে বলা হয় ফরেনসিক অ্যাকাউন্টিং, কিন্তু আসলে মুদ্রা কথা এটাতে অ্যাকাউন্টিংয়ের চেয়ে অন্যান্য অনেকগুলো বিষয়ের উপরে একজন যখন এক্সপার্ট হয় তখন একজন ফরেনসিক অ্যাকাউন্টিং হয়। অবশ্যই এখানে আইনগত কাঠামো, একজন ক্রিমিনালের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো, তারপর পরিসংখ্যানিক বিশ্লেষণ, গাণিতিক বিশ্লেষণ। একইভাবে আমরা যারা, যেমন আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে রোল, এই রোল এবং ফরেনসিক অ্যাকাউন্টেন্টের রোলটা কিন্তু একদম আলাদা। কেন আলাদা? কারণ ফরেনসিক অ্যাকাউন্টেন্টের রোলের মধ্যে থাকে একটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা এবং সেটার যে দালিলিক বিষয়গুলো আছে এগুলোকে একটু ভিন্নভাবে সংগ্রহ করা। যেমন ধরেন যে আমরা যখন অডিট করি তখন কি হয়, আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর একটা ওভারঅল অবজারভেশন দিই, সেখানেও কিছু ফ্রড অ্যান্ড ইরের বিষয়ে বা কোনো ফ্রড হয়েছে কিনা, জালিয়াতি হয়েছে কিনা সেটা বিষয়ে কাজ করার কিছু সুযোগ থাকে। কিন্তু ফরেনসিক অ্যাকাউন্টিং যখন আমরা কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন বা ফরেনসিক অডিট করি সেখানে কিন্তু বিষয়টার দৃষ্টিভঙ্গিটা একদম আলাদা থাকে। তার মানে এটা একটা বিশেষায়িত পেশা, এটা কোনো অবস্থায় এটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা আমরা যে সাধারণত যেসব অডিটগুলো করা হয় সরকারি বা বেসরকারি পর্যায়ে সেগুলোর সাথে টোটালি আলাদা। এটাকে একদম ভিন্নভাবে ডিজাইন করা হয়, এখানে যে কৌশলগুলো ইউজ করা হয় একদম ডিফারেন্ট, এখানে যে অ্যাপ্রোচগুলো ইউজ করা হয়, যে টেকনিক্সগুলো ইউজ করা হয়, এটা টোটালি যে আমরা যে গতানুগতিক অডিট করি এটা থেকে আলাদা। তো তার মানে আমরা এটাও জানি যে এটা একটা বিশেষায়িত পেশা। বাংলাদেশে যদি পেশাটা তেমন করে এখনো প্রসার লাভ করেনি, আমরা কিছু মানুষ আছে আমরা কাজ করছি ফরেনসিক অ্যাকাউন্টিং নিয়ে, এবং ইদানিং কিন্তু শুনতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে ফরেনসিক অডিট হচ্ছে। যদিও বাংলাদেশে ফরেনসিক অডিটরের সংখ্যা এখন খুবই কম, হাতে গোনা কয়েকজন। তো আশা করছি যে আস্তে আস্তে এই বিষয়টা আরও প্রসার লাভ করবে এবং এই যে ফরেনসিক অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে সত্যি যেটা আসল যে ঘটনাটা বা ঘটনার পিছনে যে ঘটনাটা সেটা যখন আমাদের সামনে আসবে তখন অবশ্যই আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো, আমাদের যারা রেগুলেটর আছে তারা, এবং সর্বোপরি আমাদের সাধারণ মানুষ এবং আমাদের বিচার ব্যবস্থা সবাই এটা সুফল পাবে। আমরা সেটা নিয়ে আশা করছি, সেটা নিয়ে কাজ করছি। অবৈধ পথে হুন্ডির মাধ্যমে কিন্তু প্রবাসীদের কাছ থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে, আবার বাংলাদেশ থেকেও কিন্তু হুন্ডির পথেই টাকা পাচার হচ্ছে। এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যে এই অপরাধটা কিভাবে দমন করা যাবে। আমি বিভিন্ন সময় যখন বিভিন্ন দেশে, যে বিশেষ করে যেসব দেশগুলোতে আমাদের শ্রমিক ভাই বোনরা, আমাদের প্রবাসী ভাই বোনরা কাজ করছে এবং আমাদের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা আনছেন, আমি তাদের সঙ্গে একদম তাদের যেখানে ওরা কাজ করে সেখানে গিয়ে ওনাদের সাথে আমি কথা বলেছি, দেখেছি এবং জিজ্ঞেস করেছি ওনাদেরকে যে আসলে বিষয়টা কি ঘটে। প্রথমত হলো যে আমাদের যে ব্যাংকিং চ্যানেল বা টোটাল সিস্টেম, এই সিস্টেমটার প্রতি ওনাদের একটা অবিশ্বাস বা আস্থার সংকট, সেটা কিন্তু খুব তীব্র। তারা মনে করে যে ব্যাংকিং চ্যানেলে টাকা গেলে আমাকে হিউজ পরিমাণ ট্যাক্স দিতে হবে, বা এইভাবে টাকা গেলে আমি কত টাকা পাঠাচ্ছি এটা রেকর্ড থাকবে, বা আমাকে বিভিন্ন সময় হয়রানি করবে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এটাও ভয় পায় যে যদি বৈধ পথে টাকা পাঠাই তাহলে মানুষজন জেনে যাবে যে আমি কত টাকা পাঠাচ্ছি। কেউ যারা সন্ত্রাস করছে, যারা চাঁদাবাজি করছে, তারা হয়তো আমাকে বিভিন্নভাবে অ্যাটাক করবে। এবং সর্বোপরি আরেকটা বিষয় আছে, এটা হলো আমি তাদের সাথে কাজ করে বা একদম তারা যেখানে কাজ করে মূলত জায়গাগুলো কি হয় যে অনেক শ্রমিক আছে আমাদের, তারা হয়তো প্রবাসী অনেক দূরবর্তী জায়গায় কাজ করে, মানে শহর থেকে অনেক দূরে, বা যে মার্কেট প্লেসগুলো আছে অনেক দূরে। কিন্তু হুন্ডি যারা করছে তারা কিন্তু ঠিক ওইখানে গিয়ে ওদের টাকা কালেকশন করছে এবং উইদিন মিনিটস এটা তাদের ফ্যামিলিতে পৌঁছে দিচ্ছে। কিন্তু দেখেন, আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা অনেক গল্প শুনেছি, ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছি, আমরা ক্যাশলেস সোসাইটির গল্প শুনেছি, আমরা আন্তর্জাতিক ব্যাংকিং চ্যানেলের অনেক বড় বড় কাজ হয়েছে শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এমন একটা চ্যানেল ক্রিয়েট করতে পারিনি যে হ্যাঁ ওখানকার আমাদের যে মোবাইল ওয়ালেটগুলো যেভাবে আমরা একজন থেকে টাকা পাঠাই, ঠিক একইভাবে বিদেশে একজন শ্রমিক তার সে যে জায়গায় কাজ করছে সে নিকটবর্তী কোনো জায়গা থেকে টাকা পাঠাবে এবং দ্রুত এটা তার পরিবারের কাছে কোনো রকম হেসেল ছাড়া চলে যাবে, এমন কোনো কাঠামো কিন্তু আমরা দেখতে পাইনি। এবং কখনো এটাও শুনিনি যে সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ কি, একটা জিনিস দেখবেন যে যখন আমরা দুইটা দেশের মধ্যে যখন প্রাতিষ্ঠানিক লেভেলে কথা বলা হয় তখন এটার ফলাফল একরকম আসে, কিন্তু সরকার যদি এই বিষয়ে কোনো একটা চুক্তি করতো বা কোনো একটা করতো যে না এর বাইরে টাকা পাঠানো যাবেই না এবং তোমরা এভাবেই টাকা পাঠাও এবং এভাবে টাকা পাঠাই নিরাপদ, এবং দুইটা সরকারের মধ্যে যখন এই ধরনের কোনো একটা চুক্তি হতো তাহলে কিন্তু অনেক
আগে বিষয়টা সলভ হয়ে যায়, কিন্তু Rules বড় and কোনো বিষয় না। regulationটা খুব জরুরি। রেগুলেশনটা খুব জরুরি, এবং রেগুলেশনের প্রতি আন্তরিকতা খুব জরুরি। আমার কেন জানি মনে হয় যে এখানে যে সরকারি যখন ফর্ম করেছে তারা কোনো না কোনোভাবে এই যে হুন্ডি হচ্ছে, আপনি তো জানেন যে হুন্ডি মানে কিন্তু যে আন্তর্জাতিক মাফিয়া যারা আছে এটা কিন্তু তাদের জন্য এটা একটা চ্যানেল টাকা পয়সা ইয়ে করার। আমার মনে হয় এটা ইচ্ছা করে জিয়ে রাখা হয়েছে, অর্থাৎ এটা থাকলে আমি টাকা পাচার করতে পারবো, এটা থাকলে আমি মাফিয়াদের সাথে একাত্মতা রাখতে পারবো, মানে অপরাধটা করাটা সহজ হবে। এটা আমার মনে হয় যে এই কাজগুলো এত বড় কাজ না, এটাকে এই কাঠামোগুলো তৈরি করা বা এই চ্যানেলগুলো ক্রিয়েট করা কিন্তু এটা বর্তমান সময়ের জন্য খুব কঠিন কোনো চ্যালেঞ্জ তা কিন্তু না। তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে অপরাধ করতে দিলে আমার নিজের অপরাধ করাটা অনেক বেশি সহজ হয়ে হবে, যাচ্ছে। ঠিক অনেকটা তাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তী প্রসঙ্গে আসি। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে আর্থিক অপরাধের ক্ষেত্রে হোয়াইট কলার ক্রিমিনাল এবং হোয়াইট কলার ক্রাইম, এই দুটো টার্মস আমরা খুব শুনে থাকি। তো এই ক্রাইমটা আসলে কি ধরনের ক্রাইম এবং কারা এই ধরনের ক্রিমিনাল, তাদেরকে কেন এই নামে অভিহিত করা হচ্ছে? আমাদের চারপাশে যে অপরাধগুলোকে আমরা এখন দেখি, বিভিন্ন রাজনৈতিক মুখ বলি বা ব্যবসায়িক চেহারা বলি, যাই বলি, অধিকাংশই কিন্তু হোয়াইট কলার ক্রিমিনাল। হোয়াইট কলার ক্রিমিনাল বলা হয় তাদেরকে যারা একটা ক্ষমতার অবয়বের মধ্যে থেকে ক্ষমতার অপব্যবহার করে বা ক্ষমতাকে পুঁজি করে তারা নিজের স্বার্থসিদ্ধি করা, বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়া, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা, সিন্ডিকেট তৈরি করা, এগুলো সবই আসলে হোয়াইট কলার ক্রাইম। তো এটা যে শুধু সরকারি পর্যায়ে না হয় তা না, এটা সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে হতে পারে। এই ধরনের দুর্নীতিগুলো যারা করেন তারা মূলত তাদের যে প্ল্যানটা থাকে, যে কারাপশন প্ল্যানটা থাকে বা যে ফ্রড প্ল্যানটা থাকে, সেটা খুব সফিস্টিকেটেড হয়, খুব অনেক প্ল্যান করে ওনারা এটা করেন। তারপর হলো ওনারা প্রত্যেকটা জিনিস কাঠামোটা জানেন যে কোন কাঠামো এটা করলে এটা ধরা খুব কঠিন হয়ে যাবে। এটা ফাঁকফোকরটা সম্পর্কে ওনারা খুব ওয়াকিবহাল। তৃতীয়ত ওনারা এটা করার পর এটাকে কিভাবে একটা আইনি কাঠামোর মধ্যে সিদ্ধ করবেন বা একটা আইনি কাঠামোর মধ্যে এটাকে বৈধ করবেন, সেটা ওনারা খুব ভালো জানেন। অর্থাৎ মনে করেন যে সরকারের কোনো প্রকল্পে কোনো অপরাধ হলো, প্রকল্পের নথিগুলো, প্রকল্পের দলিল দস্তাবেজগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে এটাকে তদন্তের মধ্য দিয়েও এটা বের হয়ে না আসে। এইটা। চতুর্থত হলো এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি যখন হয়, ওনারা কি করেন, এটা যাবতীয় তথ্য প্রমাণগুলো এমনভাবে সরিয়ে ফেলেন যাতে পরবর্তী সময় ওনাদেরকে আর কোনো আইনি বা বিচারিক প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়া আনা কঠিন হয়ে পড়ে। দ্যাটস ওয়াই এই ধরনের যে অপরাধগুলো ঘটে, এই হোয়াইট কলার ক্রাইমস যেগুলো হয়, সেগুলোকে ইনভেস্টিগেট করার জন্য, সেগুলোকে খুঁজে বের করার জন্য বিভিন্ন দেশে ফরেন্সিক অ্যাকাউন্টেন্টদেরকে অ্যাপয়েন্ট করা হয়। কারণ এখানে দুটো বিষয় আপনাকে দেখতে হবে, যে কোনো অপরাধ বা অপরাধী আছে যেটা প্রমাণিত হওয়ার আগেই যদি পাবলিশড হয়, তাহলে সেটা ওই প্রতিষ্ঠান বা সরকারের বা দেশের ভাবমূর্তি নষ্ট হবে। যেমন ধরেন যে একটা কোম্পানি, সে লিস্টেড ইন শেয়ার মার্কেট, এখন সেখানকার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কোনো একটা অপরাধ করলেন, তো এখন বোর্ড মনে করলো যে এর মনে একটা অপরাধ হয়েছে। অপরাধটা তদন্তের আগে বা দলিল বা দস্তাবেজ বা একটা প্রাইমারি ফেসে যদি আমি এটাকে মানে এটার যে তথ্যপত্র না ছাড়া যদি আমি এটাকে অ্যানাউন্স করি, দেখা যাবে যে শেয়ার মার্কেটে একটা এফেক্ট পড়েছে। ধরেন যে কোনো একজন ক্ষমতাশালী মন্ত্রী কোনো একটা অপরাধ করেছেন, এটা হতে পারে এটা সত্যি বা মিথ্যে, কারণ আমরা তো কোনো একটা অপরাধকে ততক্ষণ পর্যন্ত অপরাধ বলতে পারবো না যতক্ষণ প্রমাণিত না হয়। তো এখন এটা যদি আমি আগে অ্যানাউন্স করে দিই যে এরকম একটা ব্যাপার ঘটেছে, এরকম একটা তদন্ত সংস্থা হয়েছে, পুলিশ এটা ইনভেস্টিগেট করছে, তো দেখা যাচ্ছে যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে বা একটা ধোঁয়াশা তৈরি হবে। তো এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় পৃথিবীর অনেক দেশেই ফরেন্সিক অ্যাকাউন্টেন্টের কিন্তু অনেক সময় খুব গোপন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, খুব ছদ্মবেশে কিংবা কোনো একটা অল্টারনেটিভ প্রসিডিউরের মধ্যে দিয়ে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করে একটা প্রাইমারি ফেসির একটা তথ্য উপাত্ত এবং একটা কিছু অথরিটির কাছে দেয় যে হ্যাঁ এটা আসলে এমন হয়েছে, এটার ফার্দার ইনভেস্টিগেশন দরকার। তো এই বিষয়গুলোর জন্যই আসলে স্পেশালাইজড কিছু বিষয় আছে যেগুলো ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট এবং যারা ফ্রড ইনভেস্টিগেটর তারা করে থাকে। আমাদের বিষয়বস্তু তো আমি বলেই দিয়েছি, আমাদের অর্থনৈতিক মুক্তি এবং সে সম্পর্কে করণীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েই কথা বলছি, এবং সেগুলো নিয়ে কথা বলতে গেলে কিন্তু বারবার আমরা যতগুলো প্রসঙ্গ টানি সেখানে বেকার সমস্যাটা প্রকট হয়ে ওঠে। গত 10 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বেকার সমস্যা প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এর কারণ কি হতে পারে? অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা কমে আসছে, এটা কিন্তু একটা কারণ হতে পারে, এটা আমার মনে হচ্ছে। আর কি কি কারণ হতে পারে এবং উত্তরণের উপায় কি হতে পারে? আসলে একটা দেশের কর্মসংস্থান তৈরি হওয়ার তো উপায় একটাই, সেটা হলো যে কর্মসংস্থান হবে এমন প্রতিষ্ঠান তৈরি হওয়া। এটা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সবগুলিতেই কর্মসংস্থানের সুযোগ আছে এমন ক্ষেত্র তৈরি হওয়া। কিন্তু দেখেন আমাদের দুর্নীতির এমন একটা জায়গায় আমরা চলে গেছি যে এখানে ইন্টারনাল রিসোর্সের মাধ্যমে যে টাকা জেনারেট হচ্ছে সেটাও আমরা পাচার করছি, আবার যে টাকা ঋণ করছি সেটাও পাচার করছি। তাতে কি হচ্ছে, আমাদের দেশে ব্যবসা বাণিজ্যে কোনো প্রসার হচ্ছে না, আবার
ব্যবসা বাণিজ্য যাদের প্রসার করার কথা, আমাদের যে ব্যবসায়িক জনগোষ্ঠী, তারও একটা, আমি বড় অংশ বলবো না, কিছু অংশ তারও আবার দুর্নীতির সঙ্গে একাত্ম হয়ে গেছে। তার মানে দেখেন যে এখানে রাষ্ট্রীয় পর্যায়ে বা আমি যদি বলি সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে, দুই জায়গা থেকেই এখানে কেউই আন্তরিক ছিল না যে এখানে আমাদের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে, আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করব, নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হবে, আমরা যে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা রপ্তানিতে আরও সমৃদ্ধ হব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউই আন্তরিক ছিল না। আমরা যদি বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করতে পারতাম, আমি মনে করি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, নট শুধু যে গার্মেন্টস সেক্টর তা না, অন্য অন্য যে সেক্টরগুলোতে আমাদের যেখানে যে ব্যবসায়ীরা যখনই ব্যবসায়িক আমাদের যে প্রতিনিধিরা আছেন, ব্যবসায়ীরা আছেন, ওনারা কিন্তু খুব ভালো লিডার এবং ওনারা কিন্তু চাইলেই বাংলাদেশকে আসলেই পরিবর্তন করে ফেলতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনাদের একটা অংশ এমনভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন, এমনভাবে দেশের প্রাইভেট সেক্টরকে প্রশ্নবিদ্ধ করেছেন যে এখন আমরা আসলে প্রাইভেট সেক্টরের উপরও আশা রাখতে ভয় পাই, আমাদের জেনারেশন এখন ভয় পায়। আবার একইভাবে সরকারি জায়গায়ও আমরা এমন কোনো উদ্যোগ নেইনি যেখানে আসলে মূল ফোকাসটাই থাকা উচিত ছিল যে আমাদের কর্মসংস্থান তৈরি করা, আমাদের যে তরুণরা বেরোচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, ওই জায়গাগুলো থেকে, সেখানে কিভাবে ওদেরকে কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা যায়, কিভাবে তাদেরকে আরও দক্ষ করা যায়, কিভাবে তাদেরকে আমরা আন্তর্জাতিক পরিসরে আরও বেশি রকমের কাজ করার সুযোগ তৈরি করে দিতে পারি। কোনোটা বিষয় কিন্তু আমরা মনোযোগী হইনি, মনোযোগ ছিল শুধুমাত্র দুর্নীতির দিকেই। তো আসলে আমাদের আর্থিক কাঠামোর সংস্কার বা জবাবদিহিতা, ন্যায়পরায়ণতা, এগুলো কিন্তু আসলে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। তো আমাদের সামগ্রিক অর্থনীতির কথা যদি আমরা বলি, সামগ্রিক অর্থনীতির মধ্যে কিন্তু যেমন বিচার কাঠামো কিন্তু অর্থনীতির একটা নিয়ামক। বিচার ভালো থাকলে অর্থনৈতিক যেই চাকাগুলো আছে এগুলো ভালো চলবে এবং যে জবাবদিহিতা নিশ্চিত হবে, বাজারের সিন্ডিকেশন ভেঙে যাবে। কিন্তু আমাদের কিন্তু আসলে এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রটায় আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়িনি। এবং দুর্নীতিগুলো, সব দুর্নীতি কিন্তু ক্লাসিফাইড হয়ে যায় আর্থিক দুর্নীতিতে, কারণ অর্থই এখানে সবচেয়ে মূল। এবং এটা হওয়ার কারণে আমরা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হারিয়েছি, জাতি হিসাবে আমাদের স্বাধীনতার এত বছর পর যে জায়গাটা আমাদের যাওয়ার কথা ছিল যেতে পারিনি। আমাদের তরুণরা যে স্বপ্ন নিয়ে তারা আমাদের দেশকে বিনির্মাণের চেষ্টা এখনও করে যাচ্ছে, আমি জানি না কতটা সফল হবে, বাট এগুলো সব কিছুই কিন্তু আসলে আর্থিক সুশাসন, ন্যায় বিচার, জবাবদিহিতা এবং সর্বোপরি একটা জনবান্ধব একটা নৈতিক সরকার আমাদের জন্য খুবই প্রয়োজন। এটা প্রতিষ্ঠা যদি কখনো হয় তখনই আসলে আমরা এর সুফল পাবো। ঋণ খেলাপি প্রসঙ্গে একটা প্রশ্ন করব, যে অর্থনীতিতে এটা একটি প্রধান সমস্যা আমরা বলে থাকি, এ থেকে আমরা এই মুহূর্তে উত্তরণ কিভাবে পেতে পারি? হ্যাঁ, আপনি জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঋণ খেলাপি বিষয়ে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের নবনিযুক্ত যে গভর্নর, উনি অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। এবং আপনি জানেন যে অধিকাংশ বেসরকারি ব্যাংক যেগুলো কিছুটা প্রশ্নবিদ্ধ ছিল, সেখানে কিন্তু নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এবং তারা সেই পর্ষদের নেতৃত্বে কিন্তু কাজ করছেন যে ব্যাংকগুলোকে কীভাবে একটা কাঠামোর দিকে ফিরে আনা যায়। তবে দেখেন, আমার একান্ত ব্যক্তিগত মতামত যে পরিচালনা পর্ষদ পরিবর্তন করে কিংবা পিসমেল বেসিসে ব্যাংকগুলোকে সুপারভিশন করে আসলে এই সমস্যাটা থেকে আমরা দীর্ঘস্থায়ীভাবে বা টেকসইভাবে বেরোতে পারবো না। এই কারণেই পারবো না যে এই যে টোটাল ঋণ খেলাপির যে কালচারটা তৈরি হয়েছে, যে এখানে যে ঋণ খেলাপির যে সিস্টেমগুলো ডেভেলপ করেছে, এটা কিন্তু শুধু যে প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদা করেছে তা কিন্তু না। এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকেরও একটা জবাবদিহিতার জায়গা ছিল, কারণ যে কোনো ব্যাংকের ঋণ অনুমোদন এবং এটা যে টোটাল প্রসেস, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, সুপারভিশন আছে, এবং আমাদের যে কোর ব্যাংকিং সিস্টেম যেটা অপারেট হচ্ছে সেখানেও কিন্তু কিছু লিমিটেশন আছে। হ্যাঁ, যদি থেকে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক কেন এই উদ্যোগগুলো নেয়নি, কেন বাংলাদেশ ব্যাংক সেখানে আরও সুপারভিশন করেনি, এবং যে বিষয়গুলো যদি কোনো পলিসি ল্যাকিংস থাকতো কেন এগুলো নেওয়া হয়নি। সরকারের দৃষ্টিভঙ্গি যদি সৎ জবাবদিহিমূলক না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠানকে আমরা বলতে পারবো না যে এই প্রতিষ্ঠানটা দুর্নীতি করেছে বা এই প্রতিষ্ঠানের মানুষজন দুর্নীতি করেছে, তা বলতে পারবো না। কারণ আমাদের পুরো কাঠামোটা তো একটা সরকারের যে ফিলোসফি, সেই ফিলোসফিটাকে ক্যারি করাই কিন্তু আপনি সবাই কিন্তু তাই করি। ঋণ খেলাপির যে বিষয়টা, সেখানে এখন তাহলে কি করা যেতে পারে? এখন যেটা করা যেতে পারে যে আমাকে আগে একটা ভালো স্টাডি করে বের করতে হবে, যেটা অলরেডি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যে কেন ঋণ খেলাপিগুলো হয়েছে, ঋণগুলো দেওয়ার ক্ষেত্রে কি কি মেজার্স নিলে আমাদের ঋণগুলো খেলাপি হবে না, এবং এখানে জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত করা যে আমি একটা ব্যাংকের থেকে ঋণ গেল, সেই ব্যাংকের পরিচালনা পর্ষদকে, সেই ব্যাংকের যারা ম্যানেজমেন্ট, তাদেরকে আমি বলছি
এটা তো বাংলাদেশ ব্যাংকেরও একটা ছিল, সুপারভিশন ছিল। তার মানে এমনভাবে একটা জবাবদিহিতা তৈরি করতে হবে যাতে এখানে সরকারি সুপারভিশন থাকে, ওই যে আলাদাভাবে প্রত্যেকটা ব্যাংকের একটা সুপারভিশন থাকে, এবং প্রত্যেকটা বিষয় যাতে একটা সিস্টেমের মধ্যে দিয়ে মনিটরিং হয়। আর সবচেয়ে বড় কথা এটা হলো যে তথ্যের অবাধ প্রবাহ যাতে নিশ্চিত হয়। একেবারে শেষের দিকে আছি, এবারে এমন একটি প্রশ্ন করতে চাই যেটা প্রসঙ্গটা হবে এরকম যে সাম্য প্রতিষ্ঠার কথা আমরা সবাই বলি, কিন্তু সাম্য আসলে সব শেষে গিয়ে প্রতিষ্ঠা পায় না। কিন্তু তারপরেও আমি জানতে চাই যে আগামীতে অর্থনীতির সুফল যদি ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে পেতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? বৈষম্যহীন একটা দেশ চাই, আমরা আইনের সুশাসন চাই, আমরা ন্যূনতম যে সেবাগুলো আছে যেগুলো রাষ্ট্রের করা দরকার আমরা সেগুলো চাই। আমার সন্তানের নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা চাই, আমি এখান থেকে বাসায় যাব আমি যাতে নিরাপদে যেতে পারবো এটা যাতে আমি ভাবতে পারি, এটা যাতে আমি জানতে পারি, আমাকে কেউ হয়রানি করবে না সেটা চাই। আমি আমার কোনো অসুবিধা হলে আমি আমার পুলিশ, আমার প্রশাসনকে আমি এমনভাবে চাইবো যে তাদেরকে যাতে আমার বাচ্চাকে যাতে পুলিশের গল্প শুনিয়ে যাতে ঘুম পাড়াতে না হয়, আমরা কিন্তু এটাই চাই। এরকম একটা বাংলাদেশ আমরা চাই। আমাদের খুব বেশি চাওয়ার নেই, কিন্তু আমরা চাই না যে আমরা একদম প্রথম অর্থনীতির একদম বিশাল কোনো অ্যাচিভমেন্ট করে ফেলবো, একটা করে ফেলবো, সেটা আমরা চাই না। তো আশা করছি যে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন পূর্ণ হবে। আমরা সবাই যদি সবার জায়গা থেকে একটু সরে আসতে পারি, মনস্তাত্ত্বিক জায়গা থেকে, কাঠামোগত জায়গা থেকে যদি আমরা এসব অন্যায়, অবিচার, অনিয়ম, দুর্নীতি এগুলো থেকে যদি সরে আসার মানসিকতা রাখি, আমার মনে হয় একটা সুফল আসতেও পারে এবং সাম্য প্রতিষ্ঠা হবে সর্বোপরি। জি, ডক্টর সাজ্জাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছিলাম এবং খুব ভালো লাগা নিয়ে আজকে বাড়ি যাব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা খুব প্রাণবন্ত একটা আলোচনা করলাম, এবং বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ যে এই ধরনের একটা আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আমন্ত্রিত হয়ে আসবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। এবার বিদায় নেবার পালা। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, বৈশাখী টিভির সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন youtube.com/বৈশাখী টিভি বিডি। আমরা আছি ফেসবুক পেজেও, আমাদের ফেসবুক পেজ facebook.com/বৈশাখী টেলিভিশন। এছাড়া বৈশাখী টিভি অ্যাপ ডাউনলোড করতে চাইলে গুগল প্লে স্টোরে চলে যান, বৈশাখী টিভি লিখে সার্চ দিন। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হয়ে যাব বৈশাখীর পর্দায় বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।